সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত স্যার। আমরা গত ক্লাসে অষ্টম অধ্যায় এর হচ্ছে ফিফো এবং লিফো পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আজকেও নতুন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে, তাহলে অবশ্যই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। চলো আমরা দেখে নেওয়া যাক আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ আমরা আজকে ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ সরাসরি অঙ্কের ক্ষেত্রে চলে যাব। চ্যাপ্টার নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। দেখো, আমরা অলরেডি বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি। সুমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর 2014 সালে ডিসেম্বর মাসে কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। ডিসেম্বর 1 প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল এত টাকা, 200 একক, টাকার পরিমাণ এত, ক্রয় এত, ইস্যু এত, ইস্যু কারখানা হতে ফেরত 20 একক, গুদাম রক্ষক 26 তারিখে 20 একক মাল ঘাটতি পেয়েছেন। কোন নম্বরে দেখো ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে যখন এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করেছি, এই অঙ্কগুলো সমাধান করতে গিয়ে আমাদের যে জিনিসগুলো করতে হয়েছে, প্রথমত চেয়েছিল যে মোট ক্রয়ের পরিমাণ বা মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ক্রয় এবং বিক্রয়ের পরিমাণে খুব সহজ নিয়মেই বা এখানে কোনো ধরনের জটিলতা নেই। এই আগের অধ্যায়ে অর্থাৎ আগের গত ক্লাসে আমরা যে অঙ্কটা করেছি সেটিতে ছিল লিফো এবং ফিফো পদ্ধতিতে, কিন্তু আজকে দেখো, আজকে রয়েছে আমার ফিফো পদ্ধতিতে এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে। আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো মাত্র তিনটা নিয়মের অঙ্ক আসে। একটা হচ্ছে লিফো, আরেকটি হচ্ছে ফিফো, আরেকটি হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে কয়টা নিয়মের অঙ্ক আসে বললাম? তিনটা নিয়মের। একটা হচ্ছে লিফো, আরেকটি হচ্ছে ফিফো, আরেকটি হচ্ছে ভার গড় পদ্ধতিতে, ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিফো এবং ফিফো পদ্ধতির অঙ্কটা শিখেছি এবং আমাদের যে একটা নিয়ম অঙ্ক বাকি ছিল সেটি হচ্ছে কি ভারযুক্ত গড় পদ্ধতিতে। আমরা এই যেমন একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটিও কোনো যে কোনো একটা বোর্ডের প্রশ্ন সমাধান করে দিচ্ছি আজকে। অর্থাৎ আমাদের বোর্ড পরীক্ষায়ও অর্থাৎ এই ধরনের অঙ্কই আসবে, এর বাইরে কোনো ধরনের অঙ্ক আসবে না। তাহলে দেখো, এখানে বলেছিল ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ক্রয়ের পরিমাণ একক নির্ণয় করব। দেখো, ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ একক, প্রথম হচ্ছে তারিখ, বিবরণ, পরিমাণ। তার মানে যখন ক্রয় বলবে এবং বিক্রয়ের কথা বলবে, শুধুমাত্র আমরা ওই অঙ্কের ক্ষেত্রে বা ওই প্রশ্নের মধ্যে টোটাল ক্রয়ের পরিমাণ কত রয়েছে এবং যদি বিক্রয়ের কথা বলে তাহলে টোটাল বিক্রয়ের পরিমাণ কত রয়েছে, এই অনুযায়ী অঙ্কটা করে অবশ্যই সমাধান করতে পারবো। দেখো, তারিখ, বিবরণ, পরিমাণ, অর্থাৎ যেহেতু আমার পরিমাণ চেয়েছিল সেহেতু আমরা পরিমাণটা বের করে দিলাম। দেখো প্রশ্নটা দেখো, বলছিল যে ক্রয় হচ্ছে 100 একক, ক্রয় হচ্ছে 160 একক, ক্রয় হচ্ছে 200 একক। অর্থাৎ ইস্যু আলাদা জিনিস, ইস্যু মানে বিক্রয় মূল্য। তারপরে দেখো, দেখো ক্রয় হচ্ছে 100, ক্রয় হচ্ছে 160, ক্রয় হচ্ছে 200। তাহলে দেখো এখানে বলেছিল মোট ক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। তাহলে 100, 160 আর 200। দেখো এখানেও তাই হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই দেখো ক্রয় রয়েছে কত তারিখে? ক্রয় রয়েছে 100 একক। ক্রয় কত একক রয়েছে? 100 একক। কিন্তু যেহেতু বলেছিল যে মোট ক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো, মোট ক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো, যেহেতু আমার এককের কথা বলেছে সেহেতু আমরা অবশ্যই ওই এককের পরিমাণটা লিখব। যদি বলতো মোট ক্রয়ের পরিমাণ কত টাকা, তাহলে অবশ্যই আমরা এই একক দ্বারা এই প্রথমে একক লিখতাম, তারপর হচ্ছে একটা রেট অফ টাকা, তার মানে হচ্ছে এত টাকা দ্বারা গুণ করতাম প্রতি এককে, প্রতি এককে। তার মানে 100 গুণিত 5.20 এই দ্বারা গুণ করলে মোট টোটাল টাকার পরিমাণ পাওয়া যেত। কিন্তু প্রশ্নে বলেছিল যে ক্রয়ের পরিমাণ একক নির্ণয় করো, ক্রয়ের পরিমাণ একক নির্ণয় করো। যেহেতু এককের কথা বলে দেওয়া হয়েছে সেহেতু আমরা শুধুমাত্র এককের পরিমাণটা এখানে লিখব। তাহলে দেখো ক্রয় হচ্ছে কত? 100 একক। ইস্যু বলবে না, ইস্যু অর্থ হচ্ছে বিক্রয় মূল্য, ইস্যু অর্থ বিক্রয়।
আর কড়াই হচ্ছে কত একক, 160 একক। কড়াই হচ্ছে কত একক, 200 একক। তাহলে 100, 160 আর 200 এই তিনটা যোগ করার পরে যে পরিমাণটা হয়ে যাবে এটি হচ্ছে কড়াইয়ের পরিমাণ। দেখো আমরা পরবর্তী স্লাইডে দেখো, দেখো আমরা মোট কড়াইয়ের পরিমাণটা একইভাবে রেখেছি 100, 160 আর 200, তাহলে হচ্ছে কত 460 একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার প্রশ্নে বলেছিল যে মোট কড়াইয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে অবশ্যই আমরা মোট কড়াইটা অবশ্যই নির্ণয় করে ফেললাম প্রশ্ন অনুযায়ী। জাস্ট এখানে কোনো ধরনের জটিলতা নেই, প্রশ্নে যে কড়াইয়ের পরিমাণগুলো লেখা ছিল অবশ্যই সেই কড়াইয়ের পরিমাণ অনুযায়ী অঙ্কটা সমাধান করতে পেরেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছো। এবার খ নম্বরটা দেখো, দেখো খ নম্বরে বলেছিল যে 1, 5, 8, 26 তারিখে তথ্য ব্যবহার করে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। খেয়াল করো কোন পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে। তাহলে FIFO ফিফো। এই ফিফো পদ্ধতি মানে কি, ফার্স্ট in ফার্স্ট আউট। খেয়াল করো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো। এটা যদি যেহেতু ফিফো বলেছে তার মানে আমরা অলরেডি ফিফো এবং লিফোটা করেছি। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যে পণ্যদ্রব্যটা আসবে সেই পণ্যদ্রব্যটা আগে বিক্রয় করতে হবে। আর লিফো মানে কি, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যে পণ্যটা আসবে অবশ্যই তাকে কি করতে হবে, আগে বিক্রয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাকে যে পদ্ধতিটা বলবে আমরা সেই অনুযায়ী অবশ্যই অঙ্কটি করব। তাহলে এখানে বলেছিল ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথম যে পণ্যদ্রব্যটা আসবে অবশ্যই তাকে কি করতে হবে, প্রথমেই বিক্রয় করতে হবে। চলো এবার আমরা গাণিতিক সমস্যা সমাধানে দেখো কিভাবে করি। দেখো খেয়াল করো, প্রথম হচ্ছে কোম্পানির নাম হচ্ছে সোমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মাল খতিয়ান এটা ফিফো। তারপর হচ্ছে 1 তারিখে ছিল কত কত বলেছিল, এখানে প্রশ্নে বলেছিল 1, 5, 8 ও 26, 1, 5, 8 ও 26, অর্থাৎ এই 1 তারিখ, 5 তারিখ, 8 তারিখ ও 26 তারিখের লেনদেনগুলো নিয়ে আমরা কি করব, একটি খতিয়ান প্রস্তুত করব। কোন পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে। চলো তাহলে 1 তারিখে বলেছিল প্রারম্ভিক উপকৃত 200 একক কত টাকা, 5 টাকা করে। তাহলে দেখো প্রারম্ভিক যে 200 টাকা একক আর হচ্ছে দর হচ্ছে কত, 5 টাকা। তাহলে 200 গুণ 5 সমান 1000, অর্থাৎ আমার সঙ্গে হচ্ছে কোড়াই, ইস্যু আর উদ্বৃত্ত। আমরা সবাই জানি কোড়াই মানে হচ্ছে টোটাল যে পণ্যদ্রব্যগুলো কোড়াই করব শুধুমাত্র সেইগুলো এই ঘরে পড়বে। ইস্যু মানে বিক্রয় করা, অর্থাৎ ওই কোম্পানি কোন কোন পণ্যদ্রব্যগুলো ইস্যু করেছে বা বিক্রয় করেছে শুধুমাত্র এই সঙ্গে চলে যাবে এককের পরিমাণে। দর মানে হচ্ছে টোটাল দর হবে, আর মূল্য টোটাল হচ্ছে দুইটা গুণ করার পরে যেটি পাবো এটি। আর উদ্বৃত্ত থাকবে যে ব্যালেন্স গুলো, অর্থাৎ সর্বশেষ যে উদ্বৃত্ত বা সর্বশেষ যেটি রয়েছে সেটি নিয়েই হচ্ছে উদ্বৃত্ত। তাহলে দেখো এখানে প্রারম্ভিক যে ছিল হচ্ছে 200 একক, দর ছিল 5 টাকা, তাহলে হচ্ছে মূল্য হলো কত, 1000। এবার পরেরটা দেখো 5 তারিখের দিকে একটু খেয়াল করো, প্রশ্নে কোড়াই হচ্ছে 100 একক কত টাকা, 5 টাকা 20 পয়সা। দেখো কোড়াই হচ্ছে 100 একক 5 টাকা 20 পয়সা, তার মানে 100 এককে যদি 5 টাকা 20 পয়সা দ্বারা গুণ করি হয়ে গেল কত, 520। এবার উদ্বৃত্ত দিকে খেয়াল করো, একটু সবাই খুব সুন্দর করে খেয়াল করো। আগে ছিল কত, 200 একক কত টাকা ধরে, 5 টাকা ধরে। এই 200 একক বসে গেল, 5 টাকা দর বসলো। আগের এই যে মূল্য ছিল 1000, 1000 বসে গেল। পরবর্তীতে মনে করো আমার কাছে কিছু পণ্যদ্রব্য রয়েছে, নতুন যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় করে থাকি তাহলে অবশ্যই কি করতে হবে, ওই পণ্যদ্রব্যের সাথে এগুলো কি করব, অবশ্যই যোগ করতে হবে। তার মানে এখানেও দেখো তারপরে কিন্তু বসানো হয়েছে। এবং তোমরা কিন্তু যে জিনিসটা সবাই ভুল করে থাকো, তোমরা কিন্তু 1000 এর সাথে অবশ্যই 520 যোগ করে থাকো, কিন্তু কখনোই কিন্তু এগুলো যোগ করা যাবে না। কারণ হচ্ছে আমার একটি পণ্যদ্রব্য রয়েছে, আবার একটি পণ্যদ্রব্য রয়েছে, এগুলো পরপর স্টেপ অনুযায়ী যতগুলো পণ্যদ্রব্য হবে তারপরে নিচে নিচে বসে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা কখনোই যোগ করব না।
তাহলে দেখো এখানে হচ্ছে 100 হলো কত টাকা, হচ্ছে 5 টাকা 20 পয়সা, 100 5 টাকা 20 পয়সা হলো কত 520। এবার খেয়াল করো একটু ইস্যুর ক্ষেত্রে 1 5 হয়ে গেল। এবার 8 তারিখে বলছে ইস্যু হচ্ছে 240 একক, ইস্যু হচ্ছে কত একক 240 একক। দেখো কত টাকা সেটা বলি নাই, তাহলে ইস্যু হচ্ছে 240 একক। একটু খেয়াল করো ইস্যু হচ্ছে 240 একক, ইস্যু হচ্ছে 240 একক। খেয়াল করো ইস্যু হচ্ছে 240 একক। একটু সুন্দর করে খেয়াল করো, যেহেতু ফিফো ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে যে পণ্যদ্রব্যটা আসবে তাকে আগে বিক্রয় করতে হবে। তার মানে এখানে প্রথমে ছিল কত 200 একক, কত উৎপৃত মানে 200 একক। আমরা প্রথমে লিখলাম 200, 5 টাকা 5 টাকা, টোটাল মূল্য ছিল কত 1000 1000। তার মানে এই চলে গেল, তাহলে টোটাল ইস্যু করতে হচ্ছে কত 200, তাহলে হচ্ছে 240 থেকে আমরা মাইনাস করলাম 200, বাকি থাকে কত 40 একক, বাকি থাকে কত একক 40 একক। এই সেই 40 একক বসে গেল। এই 40 একক কোথা থেকে নিয়েছি, এই 100 একক থেকে। এই 40 একক কোথা থেকে নিয়েছি, এই 100 একক থেকে নিয়েছি কত একক 40 একক। শিক্ষার্থী বন্ধুরা এইখানেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকো। তাহলে প্রথমে টোটাল বলেছিল কত, ইস্যু বলেছিল 240 একক, কিন্তু এখানে প্রশ্ন ছিল কত 200, কত ছিল এখানে 200। এই 200 থেকে আমরা এই প্রথমে 200 লিখলাম, তার মানে 240 থেকে 200 মাইনাস করার পরে হলো কত 40, 40 এখানে বসে গেল, ছিল 100, 100 থেকে 40 যদি চলে যায় হবে 60। তার মানে এইটা কত ছিল 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা গুণ করার পরে হলো 208, 60 আর 5 টাকা 20 পয়সা হলো কত 312। তাহলে অবশ্যই এটি বুঝতে পেরেছো, এটি ছিল হচ্ছে ফিফো পদ্ধতিতে। ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর যদি লিফো বলতো তাহলে কিন্তু অবশ্যই আমরা শেষেরটা আগে বিক্রয় করব, শেষেরটা আগে বিক্রয় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি যেটি বুঝিয়েছি অবশ্যই আশা করি তোমরা সবাইকে বুঝতে পেরেছো। তারপরে দেখো ইস্যু এবার 26 তারিখে কি বলেছিল একটু খেয়াল করো। দেখো 26 তারিখে কি বলেছিল প্রশ্নে, বলছিল গুদাম রক্ষক 26 তারিখে 20 একক মাল ঘাটতি পেয়েছেন। গুদাম রক্ষক 26 তারিখে 20 একক মাল ঘাটতি পেয়েছেন। আচ্ছা দেখো তো আসলে কি ঘাটতি পেয়েছেন। দেখো এখানে হচ্ছে আমার টোটাল হচ্ছে কত একক ঘাটতি পেয়েছে 20 একক। এখানে ছিল কত 60, আর এখানে কত কত তারিখে 20 তারিখে। এখন দেখো 20 তারিখের লেনদেনটা কত ছিল, 20 তারিখের লেনদেনটা ছিল 200 একক। কত টাকা 200 একক 5 টাকা 60 পয়সা করে। তাহলে 20 তারিখের লেনদেন ছিল কত 200 একক, কিন্তু গুদাম রক্ষক 26 তারিখে 20 একক হচ্ছে মাল ঘাটতি পেয়েছেন। কত একক ঘাটতি পেয়েছেন 20 একক মাল ঘাটতি পেয়েছেন। এবার একটু খেয়াল করো, তাহলে দেখো ঘাটতি হচ্ছে কত একক 20 একক, 5 টাকা হচ্ছে 20 পয়সা, তাহলে হচ্ছে কত 40। আর হচ্ছে এখানে থাকলো টোটাল হচ্ছে 60 একক ছিল পণ্যদ্রব্য, ঘাটতি পেয়েছে কত 20 একক। টোটাল মূল্য হচ্ছে কত 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা দ্বারা গুণ করলে হবে 104 টাকা। তাহলে থাকলো 40, 5 টাকা 20 পয়সা থাকলো হচ্ছে 208। তার মানে এখানে দেখো গুদাম রক্ষক কত একক ঘাটতি পেয়েছে 20 একক। তাহলে 20 একক যদি ঘাটতি পাই তাহলে আমার টোটাল হচ্ছে পণ্যদ্রব্য ছিল কত 60 একক। টোটাল কত ছিল 60 একক, তাহলে ঘাটতি ছিল কত 20 একক। তাহলে 20 একক যদি ঘাটতি হয়, এখানে মূল্য ছিল কত 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা গুণ করার পরে পেলাম 140 টাকা। আর এখানে 40 একক 5 টাকা 20 পয়সা, এই 60 একক থেকে যদি 20 একক চলে যায় তাকে 40 একক, 40 এককটা কত দ্বারা 5 টাকা 20 পয়সা দ্বারা গুণ করলে পেয়ে যাচ্ছি 208। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল কোন পদ্ধতি, এটি ছিল হচ্ছে আমার ফিফো অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে অবশ্যই এটি তোমরা বুঝতে পেরেছো। গত ক্লাসে আমি ফিফো এবং লিফো পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আজকেও কিন্তু এই বিষয়টা একদম হচ্ছে ক্লিয়ার করে দিলাম তোমাদের। অর্থাৎ এই চ্যাপ্টারে এই অধ্যায়ের অঙ্ক কিন্তু আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। এবার চলো দেখো গ নম্বরে বলেছিল কি, গ নম্বর যেটা হচ্ছে বলছিল যে 1 5 18 20 তারিখে তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা এই যে ভারযুক্ত গড় পদ্ধতিটা
আমরা লিফো এবং ফিফো পদ্ধতিতেও যেভাবে করেছি একই নিয়মে করব, শুধুমাত্র অল্প একটু জায়গায় পরিবর্তন রয়েছে। চলো আমরা যখন অঙ্কটি করছি সেহেতু তোমরা বুঝতে পারবে যে কোথায় পরিবর্তন রয়েছে। খেয়াল করো একটু, দেখো এখানে হচ্ছে প্রারম্ভিক যে আগের মতনই 200 500 200 একক 5 টাকা হচ্ছে দর, মূল্য হচ্ছে 1000। আর কোরাইয়ের ক্ষেত্রে আগেও যেভাবে করেছি 300। এখানে খেয়াল করো কোরাই ছিল হচ্ছে 100, তাহলে টোটাল হচ্ছে 200 আর 100 হচ্ছে কত। এবার একটু খেয়াল করো টোটাল মূল্যটা হলো কত, 200 একক। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে ছিল 200 একক 5 টাকা ধরে 1000 টাকা পাইলাম। এবার এখানে হচ্ছে নতুন করে ক্রয় করা হয়েছিল 100 একক 5 টাকা 20 পয়সা দর ছিল, তাহলে পেয়ে গেলাম 520। আর উৎপৃত দেখো এই যে 200 আর 100 যোগ করলে হচ্ছে কত, 300। কিন্তু এই টাকাটা আমরা কোথা থেকে পাইলাম, এই টাকাটা কোথা থেকে পাইলাম, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? অবশ্যই এটি প্রশ্ন। এবার একটু খেয়াল করো, এটা একটা সূত্র রয়েছে, টোটাল আমার একক যেটি হবে, তার মানে একক হচ্ছে কত, এখানে আমরা যোগ করব টোটাল হচ্ছে মূল্য মূল্য তার মানে মোট মূল্য আর হচ্ছে মোট একক। তাহলে একটু খেয়াল করো, তোমরা একটু ভালো করে দেখো, মোট মূল্য 1000 আর হচ্ছে মোট মূল্য হচ্ছে কত, এখানে মূল্য আছে 1000 আর হচ্ছে 520, তাহলে হলো কত, 1520। আর হচ্ছে এখানে খেয়াল করো একক হচ্ছে 200 আর 300 একক। তাহলে মোট মূল্য হচ্ছে, তোমরা ক্যালকুলেটর করে ফেলো, 1520 ভাগ হচ্ছে 300। তাহলে শিক্ষার্থী বন্ধুরা হলো দেখো 5.0667, কত, 5.0667। তার মানে আমরা এই যে দরের পরিমাণটা নির্ণয় করব মোট মূল্য দ্বারা, কি দ্বারা, মোট মূল্য। এই মোট মূল্য কোনটা, মোট মূল্য হচ্ছে এই 1000 টাকা আর হচ্ছে এই, খেয়াল করো এই 1000 টাকার সাথে এই 520 যোগ করলাম, তাহলে এই 1000 এর সাথে 520 যোগ করলে হলো 1520। আর টোটাল মোট একক পণ্য, মোট একক পণ্য, দেখো মোট একক পণ্য হচ্ছে, তাহলে পণ্য দিক থেকে হচ্ছে কত, এই হচ্ছে 100 একক আর এই হচ্ছে 200 একক, মোট হচ্ছে 300 একক। এই হচ্ছে আমরা একটু নিচে লিখে দেই, 100 যোগ 200, তাহলে কত হলো, 300। তাহলে 1520 কে যদি 300 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই পেয়ে যাব কত একক, 5.0667। আর এখানে গুণ করলাম কত, 1520। শিক্ষার্থী বন্ধুরা এই যে ভারযুক্ত গড় পদ্ধতিতে যখন অঙ্ক করব, এইটুকু জিনিস কিন্তু পরিবর্তন, শুধুমাত্র এইটুকু জিনিস যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্ক একদম খুবই সহজ। তাহলে আমি করব কিভাবে, টোটাল মোট মূল্য অর্থাৎ আগের যে মূল্য ছিল আর হচ্ছে যে ক্রয়ের পরে যে মূল্য হলো, মূল্য পরিমাণ দুইটি যোগ করব, ভাগ করব হচ্ছে টোটাল এককের একক দ্বারা, কি দ্বারা ভাগ করব, একক দ্বারা, অর্থাৎ কত একক পণ্যদ্রব্য এখন বর্তমান সময় প্রতিষ্ঠানের জন্য রয়েছে। তাহলে হচ্ছে আগে ছিল কত একক পণ্যদ্রব্য, 200 একক, আর এখন বর্তমান নতুন করে এখন হলো 100। এই দুইটা করার পরে 1520 কে যদি 300 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত, 5.0667। তাহলে আমরা এই জিনিসটা পেয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল কিন্তু অঙ্ক, ভারযুক্ত গড় পদ্ধতিতে যখন বলবে তাহলে অবশ্যই আমার ওই নিয়মেই করতে হবে। তারপরে দেখো একটু খেয়াল করো, তাহলে ইস্যু হয়ে গেলে এবার কোরাই হচ্ছে, এবার ইস্যুর কথা কত বলেছিল, 100 একক, তাহলে 100 যদি বিক্রয় করবে কত টাকা, 5 টাকা হচ্ছে 67 পয়সা, তাহলে 5 টাকা 67 পয়সা দ্বারা গুণ করলে 560, তাহলে 100 একক চলে গেলে আর থাকে 200 একক, এত টাকা এত টাকা, আবার ক্রয় করলাম এত, এইভাবে। তার মানে এই যে শেষের মূল্যটাও কিন্তু এই 5.332 এটিও কিন্তু একই ভাবে নির্ণয় করা হয়েছে। অর্থাৎ টোটাল ক্রয় মূল্যের সাথে যোগ করব হচ্ছে টোটাল মজুদ পণ্য, অর্থাৎ যতগুলো পণ্যদ্রব্য রয়েছে সেটা দ্বারা যদি ভাগ করে থাকি তাহলে অবশ্যই কিন্তু অঙ্কের উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমরা কি কি পদ্ধতিতে শিখলাম,
হচ্ছে মোট ক্রয়ের পরিমাণ ছিলাম, মোট ক্রয়ের পরিমাণ হচ্ছে আমরা শিখতে পারলাম, এবং লিফো এবং ফিফো পদ্ধতিতেও শিখলাম, এবং ভারযুক্ত যে গড় পদ্ধতিতে যে পূর্ণদ্রব্যটা রয়েছে সেটিও হচ্ছে যে মাল খতিয়ান যেটা প্রস্তুত করো সেটিও আমরা শিখতে পারলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু অষ্টম অধ্যায় প্রায় হচ্ছে শেষের পথে, আর হচ্ছে কয়েকটি অঙ্ক, দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে আমরা এই অধ্যায় কিন্তু শেষ করতে পারবো। আর বাকি রয়েছে আমার দুইটি অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আজকের যে অঙ্কটি করলাম অবশ্যই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি তারপরও কোনো শিক্ষার্থীর অঙ্কটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।